Ghost Stories by Nine. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন। হরর স্টোরিজ বাই নাইম এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম। আজকে আমাদের ইউটিউব চ্যানেল হরর স্টোরিজ বাই নাইমের 7 নম্বর এপিসোড। যথারীতি আজকেও আমরা বেশ কিছু লোমহর্ষক ঘটনা দিয়ে সাজিয়েছি আমাদের আজকের এপিসোড। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। আমাদের এই শো কেমন লাগছে আপনাদের কাছে তা লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আর আমাদের শো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন। আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো আপডেটের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের কাছেও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সেটা লোমহর্ষক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন, যাতে করে আমরা আমাদের এই শো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো nime.horror@gmail.com। প্লিজ আমাদের ঘটনা পাঠান, না হলে আমরা আমাদের এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাই আমাদের আজকের প্রথম ঘটনায়। এটি একটি মর্গের ঘটনা। এই ঘটনাটি আমাদের সংগ্রহ করে পাঠিয়েছেন আমাদের মডারেটর সামিন রাহাত। আর এই ঘটনাটি সামিন রাহাত যার কাছ থেকে সংগ্রহ করেছে তার নাম মোহাম্মদ ইব্রাহিম। তিনি ঘটনাটি পাঠিয়েছেন রাজশাহী থেকে। তো আমি চলে যাচ্ছি মোহাম্মদ ইব্রাহিমের ঘটনায়। ঠিক তিনি যেভাবে বলছেন মোহাম্মদ ইব্রাহিম। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। আমি বাংলাদেশের একটি স্বনামধন্য সরকারি হসপিটালের একজন সিনিয়র মেডিকেল সার্জন। যেহেতু আমি একজন সিনিয়র মেডিকেল সার্জন, যার কারণে আমার মাঝে মধ্যেই পোস্টমর্টমের কাজ করতে হয়। আগে পরে এ বিষয়ে অনেক ভৌতিক কথা শুনতাম, কিন্তু কখনো তা বিশ্বাস করতাম না। তবে আজকে আমি আপনাদের যে দিনটির কথা বলতে যাচ্ছি সেই দিনের পর থেকে আমি বিশ্বাস করতে বাধ্য হই এই দুনিয়াতে এমন কিছুরও অস্তিত্ব রয়েছে যার সায়েন্টিফিক্যালি কোনো ব্যাখ্যা নেই। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি ল্যাবে একটা কাজের জন্য যাই। আমার কাজ শেষ, কিন্তু বৃষ্টি যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না, যার কারণে আমি ওই দিন অফিস রুমে থেকে যাই। এরপর একসময় হঠাৎ বাইরে শোনা গেল অ্যাম্বুলেন্সের আওয়াজ। আমি ঠাই দিয়ে দেখছিলাম খুব বৃষ্টির মধ্যে লাশবাহী গাড়ি থেকে একটি লাশ নামানো হচ্ছে মর্গে। বেশ কিছুক্ষণ দেখার পর আমি ঠায় পর্দা লাগিয়ে দিই, একটু রেস্ট করছিলাম। কিছুক্ষণ পর আমার অ্যাসিস্ট্যান্ট আমার রুমের বাইরে থেকে নক করে। আমি তাকে ভিতরে আসতে বলি। সে এসে আমাকে বলে একটা লাশ এসেছে পোস্টমর্টমের জন্য। আমি তাকে বলি, কি বলো এত রাতে? সে আমাকে বলে, স্যার থানা থেকে কল এসেছে, লাশটার পোস্টমর্টম নাকি খুব এমার্জেন্সি। তো আর কি করার? আমি তাকে বলি, ঠিক আছে তুমি সব রেডি করো, আমি আসছি। সেদিন বৃষ্টির কারণে জুনিয়র কোনো স্টুডেন্ট আসেনি, এই জন্য আমি একাই পোস্টমর্টমের কাজ শুরু করি। যাই হোক, কিছুক্ষণ পর আমি পোস্টমর্টম রুমে যাই আর গিয়ে দেখি সব কিছু রেডি, যার কারণে আমি আর আমার অ্যাসিস্ট্যান্টকে ডাক দিইনি। আমি পোস্টমর্টমের কাজ শুরু করি। ডেড বডিটা ছিল একটা পুরুষের। দেখে মনে হচ্ছে আত্মহত্যা করে মারা গেছে। তবে পুরো কাজ শেষ হওয়ার পর বুঝতে পারবো কিভাবে মৃত্যু হয়েছিল। সময় যেতে যেতে আমার পোস্টমর্টম প্রায় শেষ পর্যায়ে। এমন সময় আমি বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পাই। আমি একটু বাইরের দিকে তাকাই, তবে কিছুই দেখতে পেলাম না। আমি আমার হাতটা একটু এগিয়ে সেলাই করার জন্য যন্ত্র হাতে নিচ্ছিলাম। এমন সময় আমার চোখ হঠাৎ লাশের মুখে দিকে পড়ে। লাশটা দেখে এমন মনে হচ্ছিল যেন লাশটা আমায় কিছু একটা বলবে। সাথে সাথে বাইরে থেকে আবার একটা আওয়াজ আসলো। আমি চোখ থেকে চশমা খুলে দরজার দিকে যাই। হঠাৎ পেছন থেকে কে জানি বলল, স্যার কোথায় যাচ্ছেন? আমার কাজটা এখনো বাকি আছে। আমি চমকে উঠে পিছনে তাকিয়ে দেখি সব কিছু স্বাভাবিক। আমি বিষয়টা মাথায় না নিয়ে সামনের দিকে এগোতে থাকি। এমন সময় আবার শুনতে পাই, ও স্যার কোথায় যাচ্ছে? আমার কাজটা শেষ করুন।
আমি এটা শোনার সাথে সাথেই দৌড় দিয়ে দরজা থেকে বের হতে যাই। এমন সময় মনে হচ্ছিল বাহিরে থেকে দরজা লক করা। আমি পেছনে তাকিয়ে দেখি সেই লাশটি উঠে বসে আছে। তখন আমি ভাবছিলাম হয়তো আমার মানসিক অবস্থার অবনতির কারণে আমার এমন লাগছে, কিন্তু না, সত্যি সেই লাশটা আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, স্যার, আমার কাজটা শেষ করুন। আমি যে কাউকে ডাক দেব এই শক্তিটুকু অবধি পাচ্ছিলাম না। এদিকে লাশটা বারবার একই কথা বলে যাচ্ছে। এরপর সে নিজেই তার নিজের বুক থেকে মাজা পর্যন্ত সেলাই করতে থাকে। আমি দরজার দিকে ফিরে আমার অ্যাসিস্ট্যান্টকে ডাকতে থাকি, তবে বাহির থেকে কোনো শব্দই পাচ্ছিলাম না। লাশটা নিজেই তার বুক থেকে মাজা পর্যন্ত সেলাই করে আমার দিকে তাকায় এবং সে স্ট্রেচার থেকে নেমে আমার কাছে আসতে থাকে আর বলতে থাকে, স্যার, আমার কাজটা শেষ করুন। এভাবে এক সময় লাশটা প্রায় আমার সামনে এসে দাঁড়ায় আর আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসে। আমি তাকিয়ে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট আমার সামনে বসে আছে আর আমি বেডে শুয়ে আছি। আমার অ্যাসিস্ট্যান্ট বলতে লাগলো, স্যার, আপনি ঠিক আছেন তো? আমি বললাম, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু কোথায় ছিলে তুমি? সে বলল কার নাকি একটু চোট লেগে গিয়েছিল। আমি তার কাছে পানি চাইলাম। সে পানি এনে দিল, তবে সেই পানি যেন কোনোভাবে আমার গলা দিয়ে নামছিল না। আমি বললাম, কি হয়েছিল আমার, কোথায় পেয়েছ আমাকে? সে বলল, স্যার, আপনি ল্যাবের বাহিরে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, তখন কয়টা বাজছিল, দেখেছিলে কি ঘড়িটা? সে বলল, স্যার, তখন প্রায় রাত 3:48 হবে হয়তো। যাক, বাদ দাও, ওই লাশটা কি ফ্রিজ করেছ? সে বলে, জি না স্যার, আমি আপনার সামনে বসেছিলাম, ভাবছিলাম আপনার কাজ যদি বাকি থাকে, এ কারণে আমি ফ্রিজে রাখিনি। থানা থেকে কোনো কল এসেছিল কি? না স্যার, কোনো কলই তো আসেনি। কি বলো, কল আসেনি? ওনারা যে বললো এমার্জেন্সি, এতক্ষণে তো কল দেওয়ার কথা। আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। বেশ কিছুক্ষণ ধরে কেন যেন বুকটা ছটফট করছিল আর কানে ওই আওয়াজটা বারবার বাজছিল, স্যার, আমার কাজটা শেষ করুন। মনটাকে না মানাতে পেরে উঠে দাঁড়ালাম ল্যাব রুমে যাওয়ার জন্য। গিয়ে যা দেখলাম তা দেখে আমার ভেতরটা ভয়ে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। মুহূর্তে আমার শরীর থেকে ঘাম বের হতে থাকে। কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না, এমনটা কিভাবে হলো। পুরো লাশটা ছিন্ন ভিন্ন হয়ে আছে। হাত একদিকে, মাথা একদিকে, বডিটা আর একদিকে। পিছন ফিরে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, সাকিব, এগুলো কিভাবে হয়েছে? কোথায় থাকো তুমি? আমার অ্যাসিস্ট্যান্ট এই বিষয়ে কোনো উত্তরই দিতে পারল না। তারপর থেকে আমি পোস্টমর্টেমের কাজ বন্ধ করে দিই। তবে সেই রাতের কথা আজও আমার মনে পড়ে। হয়তো আজীবন রাতটা স্মরণীয় হয়ে থাকবে আমার। শুধু একটা প্রশ্নই মাথায় ঘুরপাক খায়, সে লাশটা কিভাবে করে অমন ছিন্ন ভিন্ন হয়ে গেল। তো এই বলে মোহাম্মদ ইব্রাহিম শেষ করেছে তার ঘটনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এত চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর ধন্যবাদ সামিন রাহাতকে এত চমৎকার একটি ঘটনা আমাদের সংগ্রহ করে দেওয়ার জন্য। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনার কাছেও যদি আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com।
gmail.com। আমি স্পেলিং বলে দিই naime.horor@gmail.com। প্লিজ আমাদের ঘটনা পাঠান, যাতে করে আমরা দারুণ দারুণ সব এপিসোড আপনাদের উপহার দিতে পারি। তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাই আমাদের আজকের দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রাশিদুল ইসলাম রাশেদ, বাসা বগুড়া জেলা ধুনট উপজেলা থেকে। তো যেভাবে তিনি ঘটনাটি পাঠিয়েছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমি চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম, আমি রাশিদুল ইসলাম রাশেদ, বাসা বগুড়া জেলা ধুনট উপজেলা, কিন্তু কর্মসূত্রে বর্তমানে আমি ঢাকা মিরপুর 7 নম্বরে আছি। আমি আজকে যে ঘটনাটি পাঠাচ্ছি এটি আমার সাথে ঘটে যায় আনুমানিক 2014 সালে। সেবার ঈদের ছুটিতে আমরা নানা বাড়িতে বেড়াতে যাই। আমার নানারা দুই ভাইয়ের মধ্যে আমার নানাই বড়। তাদের দুই ভাইয়ের বাসাই ছিল পাশাপাশি। বলে রাখা ভালো, আমার নানার 2 মেয়ে, বড় খালা বিদেশ থাকেন, অপরদিকে ছোট নানার 3 ছেলে। এ বাড়িতে খেলার সাথী না থাকায় আমি আর আমার ছোট ভাই ছোট নানার নাতি নাতনিদের সাথে খেলাধুলা করেই সেখানে বেশি সময় কাটাতাম। তো এক বিকালে খেলার ছলে সবাই আমাদের বাসা থেকে 2-3 বাসা পেরিয়ে একটি পুরনো কবরস্থান পেরিয়ে একটি পরিত্যক্ত জমিতে যাই। খেলতে খেলতে এক সময় সন্ধ্যা হয়ে যায়। সেই সময় আমার সাথে খেলতে আসা ফেরদৌস ছোট নানার নাতি বলে বাড়ি ফিরে যেতে, সন্ধ্যা হলে নাকি বাইরে থাকতে নেই। কিন্তু আমি আর হৃদয় পাত্তা দেই না তার কথায়। তাই ওরা সবাই চলে গেলেও আমরা 2 ভাই রয়ে গেলাম। ওরা চলে যাওয়ার পরে হৃদয় আমাকে বলল, চলো আমরা লুকোচুরি খেলি। আমিও রাজি হলাম। এরপর আমি একটা বড় বট গাছের সামনে দাঁড়িয়ে 1 থেকে 10 গুনতে লাগলাম আর হৃদয়কে বললাম লুকাতে। আমি গোনা শেষ করে ওকে খুঁজতে শুরু করি। এটা দীর্ঘ সময় ওকে খুঁজে আশেপাশে কোনো জায়গায় বাকি রাখিনি, কিন্তু ওর কোনো খোঁজ আমি পাচ্ছিলাম না। এদিকে অনেক রাত হচ্ছিল। তখন আমি ভাবলাম ও হয়তো বাড়ি ফিরে গিয়েছে। তাই আমিও বাড়ির জন্য রওনা হলাম। এখন আমাকে একা একা সেই কবরস্থানের সামনে দিয়ে বাসায় ফিরতে হবে। তো যাই হোক, আমি কবরস্থানের পাশ দিয়ে হাঁটা শুরু করলাম। কিন্তু হঠাৎ আমি কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম। কিছুটা ভয় পেয়ে গেলেও কৌতূহল দমন করতে কবরস্থানের দিকে কিছুটা এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম কেউ নেই। ফিরে আসতে গেলে আবারও কান্নার শব্দ শুনতে পেলাম। এবার আরো কাছে থেকে যেন কেউ ভয়ানকভাবে অদ্ভুত আওয়াজে কান্না করতে লাগলো। শব্দটা যেন আমার চারপাশ থেকে আসছিল। বুঝতে পারছিলাম রাত্রিবেলায় আশেপাশে কেউ না থাকা সত্ত্বেও এখানে চলে আসা আমার একদমই উচিত হয়নি। সেই অদ্ভুত কান্নার আওয়াজে বেশ ভয় করতে লাগলো। মনে মনে দৌড় পড়তে লাগলাম আর একটা ছুট লাগালাম বাড়ির দিকে। কিন্তু জমিটি পার হওয়ার সময় একদম শেষ সীমানায় কিছু একটার সাথে আমার পা জড়িয়ে যায় আর আমি পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পাই। ভয়ানক কান্নার আওয়াজ থেকে রেহাই পেতে দৌড়াতে যেয়ে পড়ে গিয়ে আঘাত পাওয়ায় ভয়টা আরও প্রকাণ্ড রূপ ধারণ করল। আমিও জ্ঞান হারালাম। সকালে নিজেকে বাড়িতে আবিষ্কার করি। সবাই আমার চারিপাশে আছেন। আম্মুর থেকে জানতে পারি গত রাতে আমি বাড়ি না ফেরায় খুঁজতে খুঁজতে আমাকে সেই পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করা হয়। কিন্তু হৃদয়ের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকে আমি অদ্ভুত জিনিস স্বপ্নে দেখতে থাকি। কিছু কালো দৈত্যাকার বিশালদেহী অবয়ব আমাকে ডাকে, আমাকে নিয়ে যেতে চায়। ওদিকে হৃদয়কে অনেক খুঁজেও পাওয়া যায় না। এরপর একজন নাম করা হুজুরকে ডাকা হয়। সেই হুজুর কিছু গণা পড়া করে আমাকে একটি তাবিজ দেন। তিনি জানান ওই জমির পাশে থাকা কিছু দুষ্টু জিন আমার উপর আসর করেছে। আর আমার ভাইয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন হৃদয়ের কোনো খোঁজই তিনি পাচ্ছেন না। হয়তো তারা হৃদয়কে নিয়ে গিয়েছে, সে এখন সেই জিনদের কবলে। সেদিন আমি কোনোভাবে বেঁচে গেলেও আমার ভাই আর নেই। এই কথা শুনে আমি প্রচণ্ড কান্না করছিলাম। কোথাও না কোথাও নিজেকে দোষী মনে হচ্ছিল ভাইয়ের এই অবস্থার জন্য। সেই ঘটনা আজ 10 বছর পেরিয়ে গেলেও আজও হৃদয়কে আর খুঁজে পাওয়া যায়নি। আর আমাদের জীবনও
আমাদের মতো করেই চলছে। তো এই ছিল রাশেদুল ইসলাম রাশেদের ঘটনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আর আপনার কাছে যদি আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার জানা সেটা লোমহর্ষক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমরা আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। তো আর কথা না বাড়িয়ে আমি এবার চলে যাই আমাদের আজকে তৃতীয় ঘটনায়। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন লামিয়া বিথি, টঙ্গী কলেজ গেট থেকে। তো আমি চলে যাচ্ছি তার ঘটনায়। ঠিক তিনি যেভাবে বলছেন লামিয়া বিথি। তখন আমার বয়স 15 বছর। আমি আমার ভাবির সাথে তাদের গ্রামে বেড়াতে গিয়েছিলাম ময়মনসিংহের দাপুনিয়াতে। সেদিন ঢাকা থেকে সেখানে যেতে প্রায় রাত 1টা বেজে গিয়েছিল। রাত বেশি হওয়ার কারণে ভাবি তার বোনকে কল দেয় যেন তারা এসে আমাদের নিয়ে যায়। ভাবির বোন জানায় তারা আসছে। আমি আর ভাবি সিদ্ধান্ত নিলাম আমরা দাঁড়িয়ে না থেকে সামনে এগোতে থাকি। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। তখন রাত প্রায় 1:20 বাজে। রাস্তা পুরোটা অন্ধকার, সামনে একটা পুকুর দেখা যাচ্ছে। রাস্তাটা অবশ্য বেশি বড় ছিল না, কিন্তু সেদিন কেন যেন মনে হচ্ছিল আমাদের কাছে রাস্তাটা অনেক বড় লাগছে। পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় একটা শব্দ শুনতে পেলাম যেন কেউ পুকুরে সাঁতার কাটছে। আমি বিষয়টি দেখার জন্য একটু এগিয়ে যেতে ভাবি আমাকে থামিয়ে বলে, কোথায় যাচ্ছ? ওই পুকুরটা ভালো না, ওখানে যেও না। আমি আমার বোনকে কল দিচ্ছি, ওরা আসছে। ভাবি কল দিতে যেয়ে দেখলো ফোনে নেটওয়ার্ক নেই। এবার ভাবি নিজেই খুব ভয় পেয়ে গেল। নেটওয়ার্ক নেই কেন? আর আমাকে বলল, শোনো, যাই হোক, যেই ডাক দেখ না কেন, কিছুতেই পিছনে ফেরবে না। এই বলে ভাবি আমার হাত ধরে টেনে নিয়ে এগোতে থাকলো। তখন আমার শরীরটা কেমন যেন কেঁপে উঠল। মনে হলো কেউ যেন আমার পাশ কেটে চলে গেল। আমি খেয়াল করলাম আমার পা কিছুর মধ্যে যেন পড়ে গেল। একটু ভেজা ভেজা লাগছিল। আমি কাদা ভেবে সেটা পরিষ্কার করে আসতে পুকুর পাড়ে যাওয়ার জন্য ভাবির কাছে বায়না করলাম। ভাবি কিছুতেই আমাকে আটকাতে পারছে না। কেমন যেন একটা মোহে পড়ে আমি চলে গেলাম পুকুরের কাছে। ঠিক রাস্তার সাথে লাগোয়া পুকুর পাড়। যাবার সাথে সাথেই আমার পা কিছু একটার সাথে লেগে আমি হোঁচট খেয়ে পুকুরে পড়ে যাই। আমি সাঁতার না পারার কারণে ডুবে যাচ্ছিলাম, অথচ আমি পড়ে গিয়েছিলাম রাস্তার ধারে পুকুরের কিনারায়, যেখানে খুব বেশি পানি থাকার কথা না। যাই হোক, আমি ভাবিকে বারবার ডাকছিলাম, তবে কিছুই দেখতে পারছিলাম না চোখে। সব কিছুই অন্ধকার লাগছিল। এরপর আমার আর কিছু মনে নেই। পরের দিন সকালে চোখ খুলে দেখলাম আমার ভাবি আর ওনার বাড়ির সবাই আমার সামনে দাঁড়িয়ে। ভাবি আমাকে বলল, কালই তুমি ঢাকাতে চলে যাও। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হয়েছিল। তারপর সব স্বাভাবিক হবার পর ভাবির কাছ থেকে শুনি যে আমি যখন ডুবে যাচ্ছিলাম তখন ভাবির বোন, ভাবির আব্বু এসে আমাকে পুকুর থেকে টেনে খুব কষ্টে উপরে পাড়ে তোলে। আমাকে পুকুর থেকে টেনে তোলার সময় মনে হচ্ছিল যেন আমাকে পানির নিচে থেকে কিছু একটা টেনে ধরে রেখেছে। এসব শুনে আমি আমার পায়ের দিকে তাকাই, দেখি আমার পা কেটে গিয়েছে। তারপর ভাবির আব্বু জানালেন ওই পুকুরে আজ থেকে অনেক বছর আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই পুকুরটা অভিশপ্ত হয়ে রয়ে গিয়েছে। সেদিন আমি ভাবিদের বাসার ছাদের উপর দাঁড়িয়েছিলাম, আমার সাথে ঘটনাগুলো নিয়ে ভাবছিলাম। হঠাৎ আকাশে ঘন মেঘ পুরো আকাশটা অন্ধকার করে দিল। ভাবি আমাকে ডাকছিল, আমি শুনতে পারছি, তবে আমি আমার পা সরাতে পারছি না। যেন পা দুটো শক্ত হয়ে লেগে গেছে ফ্লোরে। তারপর দেখলাম একটা কালো বেড়াল আমার পিছনে এসে বসে আছে। লাল বর্ণের রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে।
তারপর বিড়ালটা ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলো। বিড়ালটা এসে সোজা আমার পায়ের কাছে বসলো। আমি ভয়ে ভাবিকে চিৎকার করে ডাকতে শুরু করলাম। সাথে সাথে ভাবি আর বাকি সবাই চলে আসলো। আমি সবাইকে বললাম সবটা। তখন দেখি বিড়ালটা আর সেখানে নেই। এরপর আমি মাথা ঘুরে পড়ে যাই। এরপর ভাবির আব্বু গ্রামের এক হুজুরকে ডেকে আনেন। তিনি আমাকে একটা তাবিজ দিয়ে বলেন সেটা যেন 1 মাস আমি আমার হাতে বেঁধে রাখি। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, যিনি মারা গেছেন উনি এরকম কেন করবে? আমি তার কি ক্ষতি করেছি? তখন হুজুর বললেন, ওখানে থাকা খারাপ জিনের গায়ে তুমি পা দিয়েছ, যার কারণে ও তোমার ক্ষতি করতে যাচ্ছে। আল্লাহর নাম নাও, তিনি সব ঠিক করে দেবেন। তার কিছুদিন পর আমার আম্মু আব্বু আমাকে নিতে আসলে আমরা সবাই ঢাকায় ফিরে আসি। এখনো আমি সেই রাতের কথা ভুলতে পারিনি। আমার সাথে যা ঘটে গিয়েছিল তার কোনো যৌক্তিক ব্যাখ্যা আমার কাছে নেই। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ সত্য ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। তো এই বলে লামিয়া বিথি তার ঘটনা শেষ করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আর আপনাদের কাছে যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেইল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো 9.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। আর আবারও বলি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো আপডেটের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের এই শো কেমন লাগছে তা অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের চতুর্থ ঘটনায়। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তামিম, নারায়ণগঞ্জ থেকে। তিনি নিয়মিতই আমাদের ঘটনা পাঠাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ তামিম আপনাকে এইভাবে আমাদের সহযোগিতা করার জন্য। তো এই ঘটনাটি তিনি সংগ্রহ করেছেন তার এক বড় ভাইয়ের কাছে থেকে। ঘটনাটি যিনি তামিমকে বলেছেন তার বাসা নারায়ণগঞ্জ। সঙ্গত কারণে তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমি তার নাম উল্লেখ করতে পারছি না। তো আমি চলে যাচ্ছি তার ঘটনায়, ঠিক তিনি যেভাবে বলেছেন। আমার বাসা সোনারগাঁও এলাকার নাম কালাদরগা নামক জায়গায়। আমার এলাকায় অনেক মাজার শরীফ আছে। প্রতি বছর দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই মাজার শরীফ পরিদর্শন করতে। তো মূল ঘটনায় আসি। আমার কাকা নাম সুমন। সে ছোটবেলা থেকেই অনেক সুদর্শন, যা চোখে পড়ার মতো। লেখাপড়া ছেড়ে অল্প বয়সেই আমার আব্বুর সাথে কাজে লেগে যায়। যখন বিয়ের বয়স হলো তখন মেয়েদের বাসা থেকে বিয়ের জন্য প্রস্তাব আসতো ওনার জন্য, কিন্তু আমার দাদি তখন বিয়ে করাতে চাইতেন না। আমার কাকার অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল, এমনকি একটি মেয়েকে একদিন সে আমাদের বাসায় এনেছিল। মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল, কোমর অবধি ঘন লম্বা চুল, কিন্তু উচ্চতায় খাটো ছিল। আমার আম্মু তাকে আপ্যায়ন করে বাসায় পাঠিয়ে দেন। হঠাৎ কাকার বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যায় আর কাকা বিদেশ চলে যায়। কিন্তু কাকা সেখানে 15 দিনও থাকতে পারেনি। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে কাকার মালিক তাকে দেশে পাঠিয়ে দেয়। কাকা রওনা হয়ে আবার কল দিল। আমরা এয়ারপোর্টে অপেক্ষা করছিলাম। হঠাৎ শুনলাম কাকা প্লেনের মধ্যেই আরও বেশি অসুস্থ হয়ে গেছেন। কাকা দেশে এসে পৌঁছালে আমরা কাকাকে নিয়ে সোজা হাসপাতালে যাই। ডাক্তার কাকার চেক আপ শুরু করলেন। তখনই কাকার চোখ বড় বড় করে গর্জন শুরু করে। এমন সময় কাকা বেড থেকে হাওয়ায় ভাসতে থাকে। এ দেখে আমাদের সবার চোখ কপালে। আমরা সবাই ভীষণ ভয় পেয়ে যাই। ডাক্তার বলেন ওনাকে এখান থেকে নিয়ে যান, ভালো কোনো কবিরাজ দেখান, ওনার ট্রিটমেন্ট আমার পক্ষে সম্ভব না। তারপর আমরা কাকাকে বাসায় নিয়ে আসি।
তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। একের পর এক কবিরাজ আনা হয়। তারা 60,000, 70,000, 1,00,000 টাকা বাজেট করে কাকার কবিরাজি চিকিৎসা করতেন, কিন্তু কাকার কোনো উন্নতি হচ্ছিল না। কাকার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। কাকা মেয়েদের মতো আচরণ করত, ফুপির লিপস্টিক নিয়ে ঠোঁটে দিত, মেয়েদের কণ্ঠে কথা বলতো, আর বারবার মিষ্টি খেতে চাইতো। আব্বু 7 কেজি 10 কেজি করে মিষ্টি এনে দিতেন। কাকা তার চোখের পলকে সব মিষ্টি একসাথে খেয়ে ফেলত। রাতের সুযোগ পেলে কাকা দৌড়ে বাসা থেকে বেরিয়ে যেতেন, আব্বু গিয়ে আবার ধরে আনতেন। এভাবে দিন দিন কাকার অবস্থা খুবই খারাপ হতে থাকে। অধিক সৌন্দর্যের বিশাল দেহের মানুষটার চোখের নিচে কালি পড়ে শুকিয়ে কাঠ হয়ে যায়। সবাই বলতো কাকা নাকি পাগল হয়ে গিয়েছে। এরপর আমাদের পাশের এলাকার এক হিন্দু কবিরাজ কাকাকে দেখতে আসেন। তিনি বলেন তিনি কাকাকে সুস্থ করতে পারবেন, এর জন্য তার 20,000 টাকা লাগবে, 21 গজ লাল কাপড়, 21 কেজি মিষ্টি আর একটি লাল মোরগ লাগবে। বলা বাহুল্য তিনি আল্লাহকে বিশ্বাস করেন, কোরআন শরীফও অনেকবার খতম দিয়েছেন এবং অনেকগুলো সূরা জানেন যা অনেক মুসলিমও জানে না। তো আমার আব্বু রাজি হয়ে যান। ওই দিন তিনি হালকা ঝাড়ফুঁক করে বাসায় চলে যান। পরের দিন আসবেন বলেন, কিন্তু পরের দিন তিনি আর আসেন না। এরপর আব্বু তার বাসায় যান। উনি সরাসরি না বলে দেন তিনি এই কাজ করবেন না। না বলার কারণ জানতে চাইলে কিছুই বলেন না, এমনকি অ্যাডভান্স দেওয়ার টাকাও ফেরত দিয়ে দেন। এরপর আমার দাদি ওনার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করে হাতে পায়ে ধরে তাকে শেষমেশ রাজি করান। তখন উনি বলেন কাকাকে বদ জিনেরা ধরেছে। এই জিনগুলো খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর। তারা তাকে হুমকি দিয়েছে যাতে সে কাকার চিকিৎসা না করে। জানা যায় কাকার উপর 7টি জিনের আসর, সব হিন্দু জিন, আর এই জিনগুলো চালান করেছিল কাকার প্রেমিকা, যাকে সে একদিন আমাদের বাসায় এনেছিল। এই জিনগুলো ছিল সেই মেয়ের মায়ের পালিত জিন। তার কাছে পালিত অনেক বদ জিন আছে। ওই মেয়েটি জানতে পেরে যায় কাকার একাধিক প্রেমিকা আছে, কাকা তাকে ঠকাচ্ছে। রাগের বশে সে কাকার উপর বদ জিন চালান করে। কাকার ঘরের বিভিন্ন জায়গায়, এমনকি বালিশের কাভারেও তাবিজ রেখে যায়। এর ফলে কাকার এই অবস্থা। দীর্ঘ 1.5 মাস চিকিৎসা চলে। কাকা আস্তে আস্তে সুস্থ হতে থাকে, কিন্তু শর্ত ছিল কাকাকে 5 দিনের মধ্যে বিয়ে করাতে হবে। মেয়ে খোঁজা শুরু হলো, কিন্তু কেউই মেয়ে দিতে রাজি হয় না। সবাই বলে কাকা পাগল হয়ে গেছে। হঠাৎ সেই প্রেমিকা এসে বলে আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু আব্বু দাদি রাজি হল না। কারণ যেই মেয়ে বিয়ের আগে এত কিছু করেছে, বিয়ের পর কালো জাদু করবে না তার কোনো গ্যারান্টি নেই। অবশেষে আর একটি মেয়ে, যার পরিবার আগে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সবার বিরোধিতা সত্ত্বেও কাকাকে বিয়ে করে। বাসর রাতে জিনগুলো অনেক অত্যাচার করে আমার চাচির উপর, রীতিমতো মারধর করে। তবে 5 দিনের মধ্যে বিয়ে দিতে পারায় পরের দিন আল্লাহর অশেষ রহমতে কাকা সুস্থ হয়ে উঠতে শুরু করেন। উল্লেখ্য, কবিরাজ কাকাকে সারা জীবনের জন্য কিছু নিয়ম দিয়ে দেন। সেগুলো না মানলে আবার সে বদ জিনেরা কাকাকে আক্রমণ করবে। কাকার চিকিৎসার শেষ দিন কবিরাজ আমাদের কাছে থেকে তার পাওনা টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ওই বদ জিনেরা কবিরাজের উপর আক্রমণ করে বসে। তিনি শুধুমাত্র একটি ছোট্ট পাথরে হোঁচট খান, আর এতেই তার পুরো ডান পা ফুলে যায় এবং পরে তা কেটে ফেলতে হয়। আমার আব্বু তাকে 1,00,000 টাকা দিয়ে আসেন, যদিও এটা তার পায়ের মূল্যর সমমান নয়, শুধুই সাহায্য মাত্র। তারপর থেকে আল্লাহর অশেষ রহমতে কাকা পুরোপুরি সুস্থ হয়ে যান। এখন কাকা ভালো আছেন, তার একটি পুত্র সন্তানও হয়েছে, কিন্তু এখনও কাকাকে কবিরাজের বলা নিয়ম মেনে চলতে হয়।
তো এই ছিল তামিমের পাঠানো ঘটনা। এই ঘটনাটি তিনি পাঠিয়েছেন নারায়ণগঞ্জ থেকে। অসংখ্য ধন্যবাদ তামিম আপনাকে আপনার ঘটনার জন্য। আর আপনার কাছেও যদি আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের পঞ্চম ঘটনায়, অর্থাৎ আমাদের আজকের এপিসোডের শেষ ঘটনায়। আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন কলকাতা ফারাক্কা থেকে সামির খান। সামির খান আমাদের গত এপিসোডেও একটি শ্মশানের ঘটনা পাঠিয়েছিলেন। আপনারা চাইলে আমাদের 6 নম্বর এপিসোড থেকে সেই শ্মশানের ঘটনাটি শুনে আসতে পারেন। তো সামির খান আমাদের আজকেও একটি ঘটনা সংগ্রহ করে পাঠিয়েছেন। এই ঘটনাটি তিনি তার বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছেন। তার নাম আশিস ভট্টাচার্য, বাসা কলকাতার ফারাক্কাতে। এই ঘটনাটি আশিস ভট্টাচার্যের নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমি কথা না বাড়িয়ে চলে যাই সামির খানের পাঠানো ঘটনায়। ঠিক তিনি যেভাবে পাঠিয়েছেন চলে যাচ্ছি ঘটনায়। গতকাল রাত থেকেই বৃষ্টি, কিন্তু যেতে তো হবেই। এটাই চাকরির সমস্যা। একটা ব্যাংকে অডিট হবে, অ্যাসিস্ট করতে আমাকেই যেতে হবে। কুচবিহার থেকে অডিটরের সঙ্গে গাড়িতে গেলাম। 5টার মধ্যেই কাজ শেষ, কিন্তু সকাল থেকেই প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছিল। তাও সমস্যা ছিল না, কিন্তু বৃষ্টির জন্যই সমস্যা বেড়ে গেল। চারিদিকে জল আর জল। অডিটররা গাড়িতে কুচবিহার চলে গেল। আমাকে মাথা ভাঙার 5 ঘরের মোড়ে নামিয়ে দিল, কারণ আমাকে আজকেই শিলিগুড়িতে যেতে হবে। কাল জরুরি কাজ আছে। তারা চলে গেল, আমি দাঁড়িয়ে রইলাম। প্রচণ্ড বৃষ্টির কারণে সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। কোনো লোকজন নেই বললে চলে। তেমন একটা বাসও চলছে না। যা একটা দুটো দেখা যাচ্ছে তা কুচবিহারের দিকে যাচ্ছে। আমি একটা বন্ধ দোকানের শেডের নিচে কোনো মতো দাঁড়িয়ে রইলাম। দেখতে দেখতে রাত 7টা বেজে গেল। প্রচণ্ড বৃষ্টি, রাস্তার দুদিকে কোনো লোক নেই। আমি বর্তমানে মাথা ভাঙায় আছি। এখান থেকে একটু দূরেই কুচবিহার, কিন্তু ফালাকাটাটা অনেক দূর। কি করি তাই ভাবছি। তার উপর লাইট চলে গেছে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি রাস্তায় বৃষ্টিতে দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ আচমকাই একটা মিনি বাস এসে আমার সামনে দাঁড়ালো। গাড়িটার শুধু হেডলাইট জ্বলছিল, কিন্তু ভেতরের সব লাইট নেভানো। ভালো করে লক্ষ্য করে দেখলাম ড্রাইভার, কন্ট্রাক্টর দুজনের মুখই চাদর দিয়ে মোড়া। মুখটুক কিছুই দেখা যাচ্ছে না। আমি ভিতরে উঠে পড়লাম। দেখলাম একটি সিট ছাড়া সব সিটেই লোক বসে আছে। অন্ধকারে কারোর মুখই দেখা যাচ্ছে না। সবার মুখ চাদর দিয়ে ঢাকা। আমার একটু ভয়ও হচ্ছিল। তখন ভাবছিলাম, আবার ডাকাতদের কবলে পড়লাম না তো। কেউ কোনো দিকে তাকাচ্ছে না। এবার গাড়িটা চলতে শুরু করলো। এত ভয়াবহ গতিতে বাসটি চলছিল যে মনে হচ্ছিল উড়ে যাচ্ছে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমার প্রচণ্ড ভয় ধরে গেল। একটু পরে আমি উঠে গেটের কাছে গিয়ে বাসটি দাঁড় করাতে বললাম। কন্ট্রাক্টর চাদর সরিয়ে আমার দিকে তাকালো। সমস্ত মুখ ফালা ফালা করে কাটা, চোখগুলো মরা মাছের মতো। কন্ট্রাক্টর প্রচণ্ড জোরে অট্টহাস করে ফিসফিস আওয়াজে বলে, এই বাসে ওঠা যায় কিন্তু নামা যায় না। সাথে সাথে সবগুলো প্যাসেঞ্জার একসঙ্গে হাসিতে ফেটে পড়লো। আমি বিষয়টা বেগতিক দেখে কন্ট্রাক্টরকে সজোরে এক ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ছাপ দিলাম। গাড়িটা প্রচণ্ড শব্দ করে জলে গিয়ে পড়ল। আমি রাস্তার উপর উল্টে পড়লাম। হাত পায়ে প্রচণ্ড আঘাত লাগলেও আমি মনের জোরে উঠে প্রাণপণে চিৎকার করতে করতে দৌড়াতে লাগলাম। একটু পরে লক্ষ্য করলাম টর্চের আলো নিয়ে কিছু লোকজন আমার দিকে এগিয়ে আসছে। আমি সবে মাত্র যা দেখেছি তাতে আমি এতই আতঙ্কিত ছিলাম যে আমি বুঝতে পারছিলাম না যারা আসছে তারা আদৌ কি মানুষ নাকি অন্য কিছু। অবশেষে তারা আমার কাছে আসে। আমার কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে, আমি কেন এভাবে চিৎকার করছি।
আমি তাদের দেখে একটু সাহস ফিরে পাই। অবশেষে আমি তাদের কাছে আমার সাথে ঘটে যাওয়া সকল কিছু বিস্তারিত খুলে বলি। তারা আমাকে নিয়ে একটি বাড়িতে গেল। আমাকে তারা ফার্স্ট এইড এবং কিছু প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর যার বাড়িতে উঠেছিলাম তিনি বলতে লাগলেন, বাবা তুমি অনেক ভাগ্যবান, যার জন্য আজকের মতো প্রাণে বেঁচে গিয়েছো। আসলে বেশ কয়েক বছর আগে এরকমই এক প্রচণ্ড বৃষ্টির রাতে একটি বাস ফালাকাটা যাবার পথে 12 জন প্যাসেঞ্জারকে নিয়ে পুকুরের মধ্যে ডুবে যায়। সর্বমোট 10 জন মারা যায়। সেই জন্য মাঝে মাঝে অনেকেই এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার রাতে একটা বাস রাস্তা দিয়ে গিয়ে জলে পড়ে যেতে দেখে। আর কেউ যদি একবার সে বাসটিতে ওঠে সে আর জীবিত ফিরে আসে না। সে রাতে আমি আমার সৌভাগ্যের জন্য বেঁচে গিয়েছিলাম। তারা আমাকে রাতে থেকে যেতে বললেও আমার সমস্যার কথা বললে তারা মোটর সাইকেলে করে আমাকে ফালাকাটা বাস স্ট্যান্ডে পৌঁছে দেয়। রাত 10টার দিকে শিলিগুড়ির বাস পেয়ে যাই। অবশেষে রাত 1টায় আমি শিলিগুড়িতে পৌঁছাই। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়াবহ রাতের ঘটনা। জানি অনেকের কাছে এই ঘটনাটি অবিশ্বাস্য মনে হবে, এটা তাদের নিজস্ব ব্যক্তি স্বাধীনতা। তবে এটুকু বলবো, যার সাথে ঘটে যায় শুধুমাত্র সেই বোঝে ঘটনার সত্যতার ভয়াবহতা কতটা নির্দয়। তো এই বলে আশিস ভট্টাচার্য শেষ করেছে তার ঘটনা। আমার নিজের কাছেও ঘটনাটি একটু অস্বাভাবিক লেগেছে। অনেক সময় আমরা এমন কিছু ঘটনাও শুনতে পাই যার কোনো যৌক্তিক ব্যাখ্যায় আমাদের কাছে থাকে না। এমনকি আমরা এটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে থাকি যে সত্যি কি এরকমটা সম্ভব। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সামির খান আপনাকে আমাদের ঘটনা সংগ্রহ করে দেওয়ার জন্য। আর আপনাদের কাছেও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। আর আবারও বলছি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো আপডেটের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের এপিসোড কেমন লাগলো তা লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না। আর আমাদের শো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো আজকের মতো আমি নাইম বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।